সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। কার্তিকের শেষে হিমেল হাওয়া মাখানো এক অলস সকাল। প্রমথেশ সোফায় বসে সিগারেটে শুকটান দিচ্ছে। আমি অন্য একটা সোফায় বসে দৈনিক পত্রিকায় চোখ বোলাচ্ছি। ভজন এসে 2 কাপ চা রেখে গেল টেবিলে। চায়ে চুমুক দিয়ে প্রমথেশ বলল, আচ্ছা সুজয়, তোর পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র নাকি জঙ্গল? কেন হঠাৎ এই প্রশ্ন? আহা, বল না। আচ্ছা, মাকে যদি জিজ্ঞেস করা হয় তার কোন সন্তান বেশি প্রিয়, সে কি বলতে পারবে? সেরকমই আমার কাছে 3টে জায়গার 3 রকম রূপ, আর তাই 3টে জায়গাই আমার কাছে সমান প্রিয়। এবার প্রশ্নের কারণ জানতে পারি কি? মনটা খুব সমুদ্র সমুদ্র করছে, তাই ভাবছি কটা দিন যদি একটু নীলাচল ভ্রমণ করা যায় কেমন হয়। তা কবে যাবি ভাবছিস? এর মধ্যে ঘুরে আসলেই হয়, অবশ্য তোর যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কিসের? লেখার চাপ এখন একটু কমই আছে। তাহলে চল ঘুরে আসি। দিন 2 পরে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। প্রমথেশ আগে থেকেই লজ বুক করে রেখেছিল। ভোরবেলা পৌঁছে হাত মুখ ধুয়ে সকালের চা জল খাবার খেয়ে আমরা বেরোলাম বিশালত্বের দিকে। সমুদ্রের দিকে তাকিয়ে প্রমথেশ বলল, সকাল সকাল এই বিশালত্বের সামনে আসলে মন মগজ দুটোই যেন স্বচ্ছ হয়ে যায়, তাই না? তা যা বলেছিস। আর আজ আবহাওয়াটাও অপূর্ব সুন্দর। জানিস, এই পুরী কিন্তু বহু নামে পরিচিত সেই প্রাচীনকাল থেকে। নীলাচল, শ্রীক্ষেত্র, শঙ্খক্ষেত্র, শ্রী জগন্নাথ ধাম, কুশস্থলী ইত্যাদি। শ্রীকৃষ্ণের নাভিমূল ভেসে আসার কথা তো তুই জানিস। তখন এই রাজ্যের নাম ছিল মগধ, পরে কলিঙ্গ, তারপরে উৎকল, আর বর্তমানে উড়িষ্যা। 480 থেকে 484 খ্রিস্টপূর্বের কথা। কথিত আছে শবররা গভীর জঙ্গলে শ্রীকৃষ্ণের নাভিমূলকে নীল মাধব হিসেবে পুজো করত। সেই থেকে জায়গার নাম নীলাচল। আচ্ছা, চৈতন্যদেবের মৃত্যু তো এখনো রহস্যাবৃত। আজও রহস্যময়। কথা বলতে বলতে সমুদ্র সৈকত ধরে হেঁটে চলেছি আমরা। পা ভিজিয়ে দিচ্ছে সমুদ্রের ঢেউ। প্রায় 20 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর আমরা প্রথম এলাম পুরীতে। চলতে চলতে আমি প্রমথেশকে বললাম, জানিস তো, সমুদ্র শুনেছি নাকি সব ফিরিয়ে দেয়। হ্যাঁ, তার জলজ্যান্ত প্রমাণ তোর সামনে। মানে? তাকিয়ে দেখ সামনের দিকে। তাকিয়ে দেখলাম সামনে আমাদের থেকে একটু দূরে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে বিচে। মনে হচ্ছে জোয়ারের জলে ভেসে এসেছে। আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেই দিকে। প্রমথেশ নিচু হয়ে লোকটাকে দেখে বলল, মার্ডার। আমরা সেখান থেকে সোজা লোকাল থানায় গেলাম খবরটা দিতে। থানায় ঢুকে এক কনস্টেবলকে অফিসার ইনচার্জের কথা জিজ্ঞেস করায় তিনি পাশের ঘরের দিকে দেখিয়ে দিলেন। সেই ঘরে ঢুকে দেখি সুবলবাবু, সুবল মহাপাত্র। আমাদের দেখে অবাক হয়ে বললেন, আরে প্রমথেশ বাবু, সুজয় বাবু, আপনারা এখানে? বসুন বসুন। না সুবল বাবু, বসবো না, বরং আপনাকে আমাদের সাথে একবার যেতে হবে সি বিচে। একটা বডি পড়ে আছে, সম্ভবত খুন। সে কি বলছেন? চলুন দেখি। থানা থেকে সুবলবাবুকে নিয়ে গাড়িতে করে বিচে এসে যখন পৌঁছলাম তখন সেখানে বেশ কিছু লোকজন জড়ো হয়ে গেছে। সুবলবাবু ভিড় সরিয়ে দিয়ে বডিটাকে চিৎ করার পর দেখে বললেন, আরে, ইনি তো অজয় সান্যাল। আপনি ওনাকে চেনেন নাকি? ওনাকে এখানে চেনেন না তেমন লোক খুব কমই আছে। এই পুরীর বেশ কিছু হোটেল ওনার। এখানে বলে রাখা ভালো, সুবলবাবু একবার কথা বলতে শুরু করলে তাকে থামানো খুব মুশকিল। এটা যেহেতু প্রমথেশের জানা, তাই তাড়াতাড়ি সুবলবাবুকে প্রমথেশ বলল, আরে হ্যাঁ, সেসব তো পরেও শোনা যাবে। আপনি আগে বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন, না হলে তো আরো দেরি হয়ে যাবে।
সুবলবাবুকে তখনকার মতন বিদায় জানিয়ে আমরা লজে চলে আসলাম। প্রমথেশ দেখলাম খুব একটা চিন্তিত নয় ব্যাপারটা নিয়ে। মনে মনে ভাবলাম, হলো কি প্রমথেশের? চোখের সামনে খুন হওয়া একটা বডি পড়ে থাকতে দেখেও সে বিষয়ে কোনো কথাই বলছে না। দুপুরের খাবার খেয়ে বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে প্রমথেশকে সে প্রশ্ন করায় ও বলল, অপরাধী আর অপরাধ নিয়ে চলতে চলতে নিজের সকাল্লাটাই কোথায় হারিয়ে যাচ্ছে। তাই ঠিক করেছি এখানে এই কেসটায় অন্তত নিজেকে জড়াবো না। ওই সুবলবাবু আছেন, উনিই বুঝে নেবেন পুরোটা। প্রমথেশের এই কথাটা শুনে মনে মনে বললাম, সেই আশাতেই বসে থাকো প্রমথেশ ভাইয়া। সুবলবাবু তোমার খোঁজে এলো বলে তুমি কেসে জড়াতে না চাইলে কি হবে? কেস তোমায় ঠিক নিজের সাথে জড়িয়ে নেবে। আর হলো তাই। ট্রেন জার্নির ক্লান্তির কারণে দুপুরের চোখটা একটু লেগে গেছিল। হঠাৎ দরজায় আওয়াজ। দরজা খুলতেই লজের বেয়ারা বলল, পুলিশ এসেছে, আপনাদের ডাকছে। প্রমথেশ বিছানায় শুয়ে সে কথা শুনতে পেয়ে বলল, সুজয়, ওকে বলে দে সুবলবাবুকে ওপরে পাঠিয়ে দিতে। আমি প্রমথেশের কথা মতো বেয়ারাকে বললাম সুবলবাবুকে ওপরে নিয়ে আসতে। দরজাটা ভেজিয়ে দিয়ে এসে প্রমথেশকে বললাম, জানিস তো প্রমথেশ, বাংলায় একটা প্রবাদ আছে যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ও আমার কথার কোনো জবাব দিল না। বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে যখন ঘরে এলো ততক্ষণে সুবলবাবু চলে এসেছেন। তিনি বললেন, আসলে প্রমথেশ বাবু, আপনাকে ঠিক বিরক্ত করতে চাইছিলাম না। সুবলবাবু আমতা আমতা করছে দেখে প্রমথেশ বলল, অত না ভেবে যা বলতে এসেছেন সেটা বলে ফেলুন। সুবলবাবু বলতে শুরু করলেন, কাল রাতে এই অজয় সান্যালের শ্যালক এসেছিলেন থানায় ওনার নামে মিসিং ডায়েরি করতে। তখন আমি ডিউটিতে ছিলাম না। আর সকালে থানায় ঢোকার প্রায় সাথে সাথেই আপনারা এসে ঘটনাটা জানালেন। তাই দুপুরে বডি পোস্টমর্টমে পাঠিয়ে থানায় গিয়ে শুনি এই খবর। শ্যালক কেন? ওনার পরিবারে আর কেউ নেই? দেখুন, পরিবার বলতে ওনার স্ত্রী গত হয়েছেন বছর 3। ওনার কোনো সন্তান নেই। এই শ্যালকটি ওনার সাথে থাকেন এবং ওনার ব্যবসার কাজ দেখাশোনা করেন। ওনার স্ত্রী মারা গেলেন কিভাবে? শুনেছি গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছিলেন। সেই কেসের কোনো তদন্ত হয়নি? আসলে আমি তো তখন ছিলাম না, তাই ঠিক বলতে পারবো না আমার আগের অফিসার কি করেছেন। ঠিক আছে, আগে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, তারপর না হয়। আমি তাহলে এখন আসি। কাল রিপোর্ট কি আসে সেটা আপনাকে জানাবো। কথাগুলো বলে সুবলবাবু চলে গেলেন। আমি প্রমথেশকে বললাম, একবার মন্দির থেকে ঘুরে আসা যাক। কাল থেকে তো তুই আবার ব্যস্ত হয়ে পড়বি। ব্যঙ্গ করছিস? আমরা দুজনে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মন্দির দেখে আবার গেলাম সমুদ্রের ধারে। সেখানে কত রকমের জিনিস বিক্রি হচ্ছে, শাঁখের আওয়াজ, বাঁশির আওয়াজ, আরও কত কি। বেশ খানিকক্ষণ বালির ওপরে বসে থেকে তারপর ফিরলাম লজে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশ বেলাই হয়ে গেল। চা জলখাবার খেয়ে সবে ভাবছিলাম পুরীর আশেপাশে একটু ঘুরে আসব, কিন্তু তা আর হলো না। দরজায় আওয়াজ। দরজা খুলতেই সুবলবাবু ঘরে ঢুকে বললেন, ইনসুলিন ওভারডোজ, পেটে অ্যালকোহলও পাওয়া গেছে। হাই সুগার পেশেন্ট, অথচ অ্যালকোহল নিতেন? একদমই সুগার ছিল না, বেশ কিছু আগে ছিল, কিন্তু সেটাও তিনি কন্ট্রোলে নিয়ে নিয়েছিলেন। তাহলে কি ন্যাচারাল ডেথ দেখানোর জন্য এই পথ নিয়েছে খুনি? প্রমথেশ কিছুক্ষণ ভেবে তারপর সুবলবাবুকে বলল, চলুন একবার অজয় সান্যালের বাড়ি থেকে ঘুরে আসি। চল সুজয়। আমরা সুবলবাবুর জিপে করে গেলাম অজয় সান্যালের বাড়ি। গাড়িতে যেতে যেতে প্রমথেশ সুবলবাবুকে বলল, আপনাকে যে বলেছিলাম অজয় সান্যালের স্ত্রী যে মারা গেছে তার কোনো তদন্ত হয়েছে কিনা খবর নিতে, সেটা নিয়েছিলেন? না, আসলে এই কেসটা নিয়ে কাজ করতে গিয়ে না ওটার কথা ভুলে গেছি। সুবলবাবু, দুটোই করতে হবে একসাথে। ওই ফাইলটা তাড়াতাড়ি খুঁজে বার করুন। কেন,
অজয় সান্যালের খুনের সাথে ওনার স্ত্রীর মৃত্যুর কোনো যোগ আছে নাকি? থাকলেও কি আশ্চর্য হওয়ার কোনো কারণ আছে? সুবলবাবু আর কিছু বললেন না। আমাদের লজ থেকে অজয় সান্যালের বাড়ি আসতে সময় লাগলো মিনিট 10। পিল্লায় বাড়ি। ডোরবেল বাজাতে বাড়ির চাকর দরজা খুলে দিল। সুবলবাবু চাকরকে প্রতাপবাবু আছে কিনা জিজ্ঞাসা করায় সে বলল উপরে আছে, এখনই ডেকে দিচ্ছে। আমরা সোফায় বসলাম। সুন্দর পরিপাটি করে সাজানো ঘর। বসার ঘরের মাঝে সিলিং থেকে একটা ঝাড়বাতি ঝুলছে। দেওয়ালে বেশ কিছু পেইন্টিং টাঙানো। কিছুক্ষণের মধ্যেই প্রতাপবাবু আসলেন। সাদা ধবধবে পাঞ্জাবি আর পাজামা পরা, ফর্সা, রোগা, দেখতে সুন্দর, তবে মুখটা গোবেচারা গোছের। সুবলবাবু আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। প্রমথেশ প্রতাপবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা প্রতাপবাবু, আপনি এখানে কতদিন আছেন? মানে অজয়বাবুর ব্যবসায় কতদিন ধরে আছেন? তা ধরুন প্রায় বছর 4-5। তার মানে আপনার দিদি যখন মারা যায় তখন আপনি এখানেই ছিলেন। আচ্ছা, আপনার দিদি আত্মহত্যা করলেন কেন? না প্রমথেশ বাবু, দিদি যখন মারা যায় আমি তখন এখানে ছিলাম না। আমায় জামাইবাবু পাঠিয়েছিলেন দীঘায়। আপনি হয়তো জেনে থাকবেন, উড়িষ্যা আর বাংলা বর্ডারের কাছে দীঘা নামে নতুন একটা ট্যুরিস্ট স্পট হচ্ছে। সেখানেই নতুন হোটেল তৈরির জন্য কথাবার্তা বলতে পাঠিয়েছিলেন। ফিরে এসে শুনি দিদি মারা গেছে। কিছুক্ষণ চুপ থেকে আবার প্রতাপবাবু বললেন, জানেন প্রমথেশ বাবু, দিদির মৃত্যুটা আমার কাছে এখনো ধোঁয়াশা। অমন হাসি খুশি মানুষ কি করে এমন করলো এখনো বুঝে উঠতে পারছি না। আপনি সে কথা অজয়বাবুর কাছে কোনোদিন জানতে চাননি? হ্যাঁ, অনেকবার জিজ্ঞাসা করেছি। জামাইবাবুও কিছু বলতে পারেনি। শুধু বলেছিল যেদিন দিদি মারা যায় তার আগের দিন নাকি দিদি আর জামাইবাবুর মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু তার জেরে দিদি এমন করবে সেটা জামাইবাবুও বুঝতে পারেনি। আর তাছাড়া তাছাড়া বাবা আমায় ত্যায্যপুত্র করবার পর আমি এক কারখানায় ম্যানেজারের চাকরি করতাম। সেই কারখানাও যখন বন্ধ হয়ে যায় তখন জামাইবাবুই আমায় ওনার ব্যবসায় নিয়ে আসে। কেন? আপনার বাবা আপনাকে ত্যায্যপুত্র করলেন কেন? আসলে আমি বাবার অমতে বিয়ে করি, আর বাবা ছিলেন খুব কনজারভেটিভ। আর আমার স্ত্রী ব্রাহ্মণ নন, তাই উনি আমায় ওনার সব সম্পত্তি থেকে বঞ্চিত করেন এবং আমায় ত্যায্যপুত্র করে দেন। আপনার বাবা কবে কিভাবে মারা যান? বাবা হার্ট অ্যাটাকে মারা যান আমার বিয়ের পরে। তা ধরুন বছর 6 হলো। অজয়বাবুর এই হোটেলের ব্যবসা কি ওনার একার, না আরো পার্টনার আছেন? না না, আরো 2জন পার্টনার আছেন। তারা কোথায় থাকেন? তারা দুজনেই কলকাতায় থাকেন, কিন্তু কদিন হলো এখানেই আছেন, আমাদেরই হোটেলে 2টো রুমে। ওনাদের বলে দেবেন কাল হোটেলে আমরা ওনাদের সাথে কথা বলতে যাব। ওনারা যেন হোটেলেই থাকেন। আর হ্যাঁ, আপনার জামাইবাবুকে খুন করা হয়েছে। প্রতাপবাবু কথাটা শুনে চমকে উঠলেন। কে খুন করে থাকতে পারে প্রমথেশ বাবু? দেখুন, সেটা তো তদন্ত সাপেক্ষ। আর প্রমথেশ কিছু একটা বলতে যাবে এমন সময় দরজায় বেল বাজল। চাকর গিয়ে দরজা খুলে দিল এবং কিছু পরেই চাকর ফিরে এসে বলল, পাণ্ডেবাবু এসেছেন। প্রতাপবাবু চাকরকে বললেন, ওনাকে পরে আসতে বলো, এখন আমি একটু ব্যস্ত আছি। চাকর বলল যে সে এই কথা বলেছে, কিন্তু তিনি শুনছেন না। প্রতাপবাবু আমাদের থেকে অনুমতি নিয়ে বাইরের দরজার দিকে গেলেন এবং তার কিছু পরেই ফিরে আসলেন। প্রমথেশকে দেখলাম প্রতাপবাবু যেই উঠে দরজার দিকে গেলেন, ও উঁকি মেরে বাইরের দরজার দিকে দেখল। প্রতাপবাবু ফিরে আসার আগেই সে এসে সোফায় বসে পড়ল। প্রতাপবাবু ফিরে এসে বললেন, কিছু যদি মনে না করেন প্রমথেশ বাবু, আমায় এক্ষুনি একটু বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমাদেরও যা জানার জানা হয়ে গেছে। তবে হ্যাঁ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরী ছেড়ে কেউ কোথাও যাবেন না। সে কি, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? কিন্তু আমি তো নিচে গিয়ে জানালাম যে জামাইবাবু মিসিং। দেখুন প্রতাপবাবু, কেউই সন্দেহের বাইরে নয় আমাদের কাছে, তাই এইটুকু সহযোগিতা তো আপনার কাছ থেকে আশা করতেই পারি।
অজয় সান্যালের বাড়ি থেকে বেরিয়ে আমরা সুবলবাবুর থেকে জেনে অজয়বাবুর হোটেলের দিকে এগিয়ে গেলাম। সুবলবাবু আমাদের সঙ্গে গেলেন না, থানায় কিছু জরুরি কাজ আছে বলে চলে গেলেন। যাওয়ার সময় প্রমথেশ তাকে আবার অজয় সান্যালের স্ত্রীর মৃত্যুর ফাইলের কথা মনে করিয়ে দিল। হোটেল থেকে কিছু দূরে দাঁড়িয়ে আমরা দুজনে দুটো সিগারেট ধরালাম। প্রমথেশকে বললাম, আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? প্রতাপবাবুকে তো বলে এলাম আমরা কাল আসব। প্রমথেশ আমার সে কথার কোনো উত্তর করল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রায় ৬-৭টা সিগারেট ধ্বংস করে আমরা সেখান থেকে লজের উদ্দেশ্যে রওনা দিলাম। পরদিন সকালে আমরা গেলাম অজয় সান্যালের 2 পার্টনারের সাথে কথা বলতে। একজনের নাম অমলেন্দু চৌধুরী আর আরেকজন হলেন শৈলেন্দ্র সেনগুপ্ত। রিসেপশনে বলতেই হোটেলের বেয়ারা আমাদের নিয়ে গেল এবং দুজনের রুম দেখিয়ে দিল। প্রথমে গেলাম অমলেন্দুবাবুর ঘরে। দরজা নক করতেই তিনি দরজা খুলে দিলেন। প্রায় প্রমথেশের কাছাকাছি লম্বা, ফর্সা, সব মিলিয়ে ভদ্রলোকের বেশ পার্সোনালিটি আছে। পরনে নাইট গাউন ও সাদা পাজামা। প্রমথেশ আমাদের পরিচয় দিতেই উনি বললেন, প্রতাপবাবু বলেছেন আপনারা আসবেন, কিন্তু আমি অজয় খুনের ব্যাপারে কিছুই বলতে পারবো না, কারণ আমি একটু নিয়মে চলতে ভালোবাসি। রাত 8টার পর আমি ডিনার করে শুয়ে পড়ি, অতএব তারপর কি ঘটেছে না ঘটেছে আমি কিছুই বলতে পারবো না। অজয়বাবুর হত্যা কখন হয়েছে আপনি জানেন নাকি? ভদ্রলোক মাথা নেড়ে না বললেন। প্রমথেশ বলল, তাহলে আপনি বললেন কেন? 8টার পর কিছু ঘটে থাকলে আপনি বলতে পারবেন না? অমলেন্দুবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন। প্রমথেশ তার আগেই বলল, যাই হোক, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অজয়বাবুর মৃত্যুর সময় রাত 8:30 থেকে 9টার মধ্যে। এবার বলুন, সেই সময় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আপনাকে তো আমি প্রথমেই বললাম, রাত 8টার পর আমি ডিনার করে ঘুমোতে যাই, তাই। বেশ, আর অজয়বাবু যেদিন খুন হন সেদিন সারাদিন আপনার রুটিন কি ছিল? নর্মালি কলকাতায় থাকলে সকালে উঠে আমি। আপনার কলকাতার রুটিন জানতে চাইনি, আপনি এখানে সেদিন সারাদিন কি করেছেন সেটাই জানতে চাইছি। ভোরে উঠে রোজ যা করি, বিচে মর্নিং ওয়াকে গেছিলাম, ফিরে এসে ফ্রেশ হয়ে 2টো মিটিং ছিল পরপর, এবং রাতে পার্টি ছিল। দীঘার হোটেলের কাজ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, সেই জন্য। পার্টিটা কোথায় ছিল, হোটেলে নাকি ওনার বাড়িতে? এই কথাটা শুনে অমলেন্দুবাবু যে উত্তরটা দিলেন তাতে আমরা দুজনেই বেশ অবাক হলাম। উনি বললেন, ওনার বাড়ি? ওনার কোনো বাড়ি এই পুরীতে নেই, পার্টি হয়েছে আমার হোটেলে। আপনার হোটেল? তাহলে অজয় সান্যাল আর শৈলেন্দ্র সেনগুপ্ত? হ্যাঁ, ওরা আমার পার্টনার, কিন্তু অর্ধেকের বেশি ইনভেস্টমেন্ট আমার। আর সেই নিয়ে সেদিন সকালে আমার সাথে ঝগড়া হয় দুজনে। আর অজয়ের একটা চামচা আছে, সাথে সেও ওদের দুজনের সাথে মিলে আমায় কোণঠাসা করতে চেয়েছিল। আর সেই কারণেই ওনাকে ইনসুলিন পুশ করে মেরে দিয়ে জলে ফেলে দিলেন, যাতে ন্যাচারাল ডেথ প্রমাণ হয়। এবার ভদ্রলোক উত্তেজিত হয়ে সোফা থেকে উঠে পড়ে বললেন, আপনাদের যদি প্রশ্ন পর্ব শেষ হয়ে গিয়ে থাকে তাহলে এবার আপনারা আসতে পারেন। এত রাত কথা বলে আপনি আমার এবং আপনার দুজনেরই সময় নষ্ট করছেন। বেশ, আজকে না হয় আমরা চলে যাচ্ছি, কিন্তু দরকার পড়লে আবার আসব। আমরা দুজনে ওনার ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথে উনি সশব্দে দরজা বন্ধ করে দিলেন। এরপর আমরা গেলাম শৈলেন্দ্রবাবুর সাথে কথা বলতে। অমলেন্দুবাবুর রুমের 2টো রুম পরে। দরজা নক করতেই, নমস্কার, অধমের নাম প্রমথেশ সান্যাল, আর ইনি আমার বন্ধু সুজয় গাঙ্গুলি। শৈলেন্দ্রবাবু প্রতি নমস্কার জানালেন এবং বললেন প্রতাপবাবু তাকে বলেছেন আমাদের আসার কথা। ভদ্রলোক মেটে, গায়ের রং শ্যামলা, তবে মুখে একটা আভিজাত্যের ছাপ আছে। প্রমথেশ ও আমি একটা সোফায় বসলাম। প্রমথেশ একটা সিগারেট ধরালো। শৈলেন্দ্রবাবু বললেন, বলুন প্রমথেশবাবু, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? প্রমথেশ অমলেন্দুবাবুকে যা যা প্রশ্ন করেছিল ঠিক তাই তাই প্রশ্ন শৈলেন্দ্রবাবুকেও করল। শৈলেন্দ্রবাবুর থেকে আলাদা করে যেটা জানা গেল সেটা হলো অজয় সান্যাল তার ব্যক্তিগত জীবনে মোটেই ভালো লোক ছিলেন না। তার স্ত্রী কিভাবে মারা গেল সেটাও সঠিক শৈলেন্দ্রবাবুর জানা নেই,
এবং টাকা পয়সা নিয়ে প্রায়শই ওদের তিনজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। সব কথা শোনার পর প্রমথেশ বলল, বেশ, তবে আজ আসি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি না বলা পর্যন্ত এই পুরী ছেড়ে কোথাও যাবেন না। পুলিশ কিন্তু আপনাদের ওপর নজর রাখবে সবসময়। আমরা হোটেল থেকে বেরিয়ে আসছি, সেই সময় দেখি প্রতাপবাবু রিসেপশনের এক কোণে একজন লোকের সাথে কথা বলছেন। আমাদেরকে দেখতে পেয়ে তাড়াতাড়ি এসে বললেন, কথা হলো অমলেন্দুদা আর শৈলেন্দ্রদার সাথে? হ্যাঁ, কথা হয়েছে। আচ্ছা প্রতাপবাবু, আপনি তো কাল বললেন না এই হোটেলের ব্যবসার বেশিরভাগ ক্যাপিটাল অমলেন্দুবাবুর? আসলে জামাইবাবু আমাকে যা বলতেন আমি সেটুকুই জানতাম, এর থেকে বেশি আমি কখনো জিজ্ঞাসা করিনি। বুঝতেই পারছেন, আমায় উনি কাজে রেখেছিলেন যখন আমার কাজ ছিল না, তাই বেশি প্রশ্ন আমি কোনোদিনই করিনি। লজে ফিরে এসে সারাদিন প্রমথেশ এক প্রকার নীরবেই কাটালো। সারাদিন চুপচাপ থাকতে থাকতে নিজেকে কেমন যেন বোবা মনে হতে লাগলো। অগত্যা থাকতে না পেরে প্রমথেশকে বললাম, কিছু কিনারা করতে পারলি প্রমথেশ? না সুজয়, বদ্ধ ঘরে বসে আর ভাবনা আসছে না। চল একটু বিশালত্বের কাছে যাই। আমরা দুজনে সমুদ্রের পাড়ে এসে বসলাম। প্রমথেশ 4টে দেশলাই কাঠি ধ্বংস করার পর 5 নম্বর কাঠি দিয়ে সফলভাবে একটা সিগারেট ধরিয়ে আমায় বলল, তিনজনেরই মোটিভ স্ট্রং। অজয়বাবু টাকা পয়সার হিসেবে গরমিল করতেন, তাতে ব্যবসার ক্ষতি হবে ভেবে যেমন বাকি 2 পার্টনারের ওনাকে খুন করার মোটিভ আছে, তেমনি প্রতাপবাবুরও মোটিভ আছে ওনাকে খুন করার। তবে শুধু এই 3জনই নয়, গল্পে আরেক চরিত্রও আছে, যাকে তুই একবার দেখেছিস আর আমি দেখেছি 2বার। আমি ঠিক বুঝতে পারলাম না প্রমথেশের কথাটা। বললাম, কার কথা বলছিস বলতো? আজ হোটেলের রিসেপশনে প্রতাপবাবু যার সাথে কথা বলছিলেন, ভদ্রলোককে আগের দিনও দেখেছি অজয়বাবুর বাড়িতে। তোর মনে আছে যখন দরজায় বেল বাজলো এবং চাকর এসে বলল পাণ্ডেবাবু এসেছেন, প্রতাপবাবু উঠে গেলেন? আমি বললাম, হ্যাঁ মনে আছে। প্রতাপবাবু ঘরে ঢোকার আগেই তুই তাড়াতাড়ি করে এসে বসে পড়লি। হ্যাঁ, সেই লোকটা আর আজকের লোকটা একই, কিন্তু এই পাণ্ডেবাবু কে এবং তার সাথে এদের কিভাবে যোগাযোগ সেটা জানতে হবে। আর প্রতাপবাবু কেনই বা সেদিন ওনার সঙ্গে রেগে কথা বলছিলেন? এরা 3জনেই কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে। আমরা বেশ খানিকক্ষণ বসে থাকার পর যখন লজে ফিরলাম, তখন লজের মালিক প্রমথেশের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, কেউ এসে টেবিলে রেখে গেছে। তার চেহারা দেখেছে কিনা জিজ্ঞাসা করায় মালিক বলল, সেই সময় সামনে কেউ ছিল না। রিসেপশনের টেবিলের ওপর পড়ে আছে এবং তাতে প্রমথেশের নাম লেখা আছে দেখে উনি সেটি প্রমথেশকে দিলেন। ঘরে এসে খাম থেকে কাগজ বার করে প্রমথেশ একবার চোখ বুলিয়ে আমার দিকে বাড়িয়ে দিল। আমি দেখলাম কাগজে লেখা, আর এগোবেন না, সামনে আপনার বিপদ। লেখাটা পড়ে মনে মনে ভাবলাম, এরকম ধরনের হুমকি প্রমথেশ যে কতবার পায়, এতে এখন আর আশ্চর্য হই না। প্রমথেশ হেসে বলল, সুজয়, কি বুঝলি? শুরুর আগেই হুমকি। পরদিন সকালে আমরা আবার ওই হোটেলের সামনে গেলাম। প্রমথেশকে দেখলাম এগিয়ে গিয়ে এক ভদ্রলোককে কি জিজ্ঞাসা করায় সে হাত নাড়িয়ে কি যেন বলল। তারপরে প্রমথেশ আমায় ইশারা করে ডাকল। আমরা দুজনে একটা সরু গলি পার করে অন্য একটা রাস্তায় এসে পড়লাম। রাস্তাটা তুলনামূলক নির্জন এবং ভালো করে তাকিয়ে দেখলাম এটা হোটেলের পিছনের দিক। বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর হঠাৎ দেখি সেই পাণ্ডেবাবু হোটেলের পিছনের দরজা দিয়ে ঢুকলেন। প্রমথেশ আমায় চারিদিকে নজর রাখতে বলে সেও পাণ্ডেবাবুর পিছু নিল। বেশ কিছুক্ষণ পর বেশ খুশি মুখে পাণ্ডে বেরিয়ে আসলো এবং তার বেশ কিছুক্ষণ পরে প্রমথেশ এসে আমায় টেনে নিয়ে যেতে যেতে বলল, এখানে কোনো প্রশ্ন করিস না, সব বলছি, চল। খানিকটা দূর এসে প্রমথেশ একটা সিগারেট ধরিয়ে বলল,
এই পাণ্ডে পদবীধারী লোকটি সম্ভবত 3 জনকেই ব্ল্যাকমেল করছে, কিন্তু কেন? এমন কি জানে সে যাদের 3 জনই তাকে টাকা দিতে প্রস্তুত? আমি কিছু বলতে যাব, তার আগেই প্রমথেশ আমায় বলল, সুজয়, তুই একটা কাজ কর, লজে গিয়ে স্নান সেরে নে। আমি আসছি একটু পরেই। খেয়ে দিয়ে যাব প্রতাপবাবুর সাথে দেখা করতে। আমার লজে পৌঁছানোর প্রায় মিনিট 15 মধ্যেই প্রমথেশ ফিরে আসলো। ঘরে ঢুকে বলল, সুজয়, আর একটা দিন অপেক্ষা কর, তারপরে ভালোভাবে পুরী ঘুরতে পারবো আশা করছি। আমি বললাম, সে কি, সমাধান হয়ে গেল? এখনো হয়নি, তবে আশা করছি হয়ে যাবে। দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে গেলাম প্রতাপবাবুর সাথে দেখা করতে। আমাদের দেখে প্রতাপবাবু বললেন, একটু আগে সুবলবাবু এসেছিলেন, আমার ব্যবহারের 2-1 জিনিস নিয়ে গেলেন। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না প্রমথেশবাবু, এইসব কি হচ্ছে? হ্যাঁ, আমি সুবলবাবুকে বলেছি, এবং শুধু আপনারই নয়, অমলেন্দুবাবু এবং শৈলেন্দ্রবাবুরও দৈনিক ব্যবহারের কিছু জিনিস নিতে বলেছি। এখন একবার আমায় অজয়বাবু যে ঘরে থাকতেন সেই ঘরে নিয়ে চলুন। প্রমথেশ অজয়বাবুর ঘরে বিভিন্ন জিনিস দেখতে দেখতে প্রতাপবাবুকে হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা প্রতাপবাবু, আপনারা 3 জনই ওই পাণ্ডেবাবুকে টাকা দেন কেন? প্রতাপবাবু প্রশ্নটা শুনে কিছুক্ষণ প্রমথেশের দিকে তাকিয়ে থেকে বলল, পাণ্ডে তো আমাদের হোটেলে মাছ সাপ্লাই করে, তাই আমি ওকে টাকা দিই। তবে অমলেন্দুবাবু আর শৈলেন্দ্রবাবু কেন টাকা দেন সেটা আমি কি করে বলি বলুন? দেখুন প্রতাপবাবু, যদি কিছু জেনে থাকেন তো এখনই সময় আছে, বলে দিন, পরে কিন্তু খুব দেরি হয়ে যাবে। না প্রমথেশবাবু, আমার তো আর কিছু জানা নেই, থাকলে আপনাদের কেন বলবো না বলুন? আপনি ওনাদের 2 জনকে জেরা করুন, তাহলেই সব সত্যি বেরিয়ে আসবে। আমরা প্রতাপবাবুর বাড়ি থেকে বেরিয়ে লজে যাচ্ছি, সেই সময় সুবলবাবুর সাথে দেখা। তিনি প্রমথেশকে দেখে জিপ থামিয়ে বললেন, আরে, আপনারা এখানে? আর আমি আপনাদের লজ থেকে ঘুরে এলাম আপনাদের না পেয়ে। ভাবলাম আমার একটা কাজ আছে, সেটা সেরে আপনাদের লজে আবার যাব। ভালোই হলো আপনাদের সাথে দেখা হয়ে। আপনি বলেছিলেন অজয় সান্যালের স্ত্রীর ব্যাপারটা খোঁজ নিতে, তো যেটা জানতে পারলাম সেটা হলো ওনার স্ত্রীর মৃত্যুর কোনো তদন্তই হয়নি। সুইসাইড বলেই কেস ক্লোজ করে দেওয়া হয়েছিল, আর পাণ্ডে ব্যাটার খোঁজ পায়নি এখনো। তবে চিন্তা করবেন না, চারিদিকে পুলিশ মোতায়েন করে রেখেছি, আজকের মধ্যেই ধরে ফেলবো ব্যাটাকে। কথাগুলো একভাবে বলে সুবলবাবু জিপ নিয়ে আমরা যেদিক দিয়ে আসছিলাম সেই দিকেই চলে গেলেন। আমি প্রমথেশকে বললাম, পাণ্ডেকে অ্যারেস্ট করতে বলেছিস? হ্যাঁ, 3 জনের কেউ যখন মুখ খুলছে না, তখন একমাত্র পথ পাণ্ডে। পুলিশের কটা ঘা খেলেই সব উগরে দেবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রমথেশ ঘরে নেই। ফিরল যখন, তখন আমি প্রমথেশকে জিজ্ঞাসা করলাম, সকাল সকাল কোথায় গেছিলিস? বেশ কিছু কাজ সেরে ফেললাম, কাল কোনারক দেখতে যাব। সুজয়, গাড়ি বুক করে রাখ। সে কি, তাহলে আজই যবনিকা পতন? হ্যাঁ, সবাইকে মোটামুটি বলে এসেছি সন্ধ্যায় সান্যাল ভিলা যাওয়ার জন্য। শুধু একটা রিপোর্টের জন্য ওয়েট করছি, যদিও জানি সেই রিপোর্টে কি আসবে। সেদিন সন্ধ্যায় আমি আর প্রমথেশ আগে গেলাম কোনারক যাওয়ার জন্য গাড়ি বুক করতে। সেখান থেকে গেলাম সান্যাল ভিলা। গিয়ে দেখি সবাই সেখানে হাজির হয়েছে প্রমথেশের কথা মতো। প্রমথেশকে প্রতাপবাবু বলল, কিছু যদি মনে না করেন প্রমথেশবাবু, আপনার যা বলার একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। আমাকে বেরোতে হবে, স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, খবর এসেছে। আরে যাবেন যাবেন, তার আগে আপনার জামাইবাবুকে কে খুন করলো সেটা জানবেন না? কথাটা বলে প্রমথেশ একটা সিগারেট ধরালো। ঘটনার সূত্রপাত অজয়বাবুর বিয়ের পর থেকেই। শৈলেন্দ্রবাবুর থেকে জানতে পারি অজয়বাবু মোটেই ভালো লোক ছিলেন না। সেটা অবশ্য আরেকজনও আমাকে কনফার্ম করেছে, তার কথা পরে বলছি। অজয়বাবুর বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল, যেটার কথা আপনারা 3 জনেই আমাকে বলেননি, এবং সেই মহিলাটির জন্য তিনি অনেক টাকা উড়িয়েছেন। তারপর অজয়বাবু জানতে পারেন তার শ্বশুরমশাই
প্রতাপবাবুকে ত্যায্যপুত্র করে মেয়ের নামে সম্পত্তি উইল করেছেন। কিন্তু অজয়বাবুর এই সম্পর্কের কথা তার শ্বশুরমশাই জানতে পেরে যান, তাই তিনি উইল পরিবর্তনের কথা ভাবেন। তবে অজয়বাবু সেটি আর হতে দেননি। ভালো মানুষের মুখোশ পরে থাকা অজয় সান্যাল তার শ্বশুরমশাইকে খুন করেন। এর বছর 2 পরে এই কথা জানতে পারেন অজয় সান্যালের স্ত্রী। এর মাঝে বলে রাখা ভালো, এই সমস্ত ঘটনা জানতেন অমলেন্দুবাবু। এই নিয়ে প্রায়ই ওদের দুজনের বচসা লেগেই থাকত এবং অজয়বাবু যেদিন মারা যান সেদিন দুজনের ঝগড়া চরমে ওঠে। অমলেন্দুবাবু খুনের হুমকি দেন অজয়বাবুকে, সে কথায় আসছি পরে। তার আগে বলি, অজয়বাবুর স্ত্রী যখন জানতে পারেন অজয়বাবুর অবৈধ সম্পর্কের কথা এবং তার বাবাকে খুন করার কথা, তখন অজয়বাবুর পথের কাঁটা হয়ে দাঁড়ায় তার স্ত্রী। অতএব তাকেও এই পৃথিবী ছাড়তে হয়। প্রতাপবাবু সত্যিই তখন এখানে ছিলেন না, উনি ছিলেন দীঘাতে। ফিরে এসে তিনি এই সমস্ত ঘটনা জানতে পারেন তার দিদির লিখে রাখা ডায়েরিতে। কি প্রতাপবাবু, বাকিটা আপনি বলবেন না আমিই বলবো? প্রতাপবাবু চুপ করে আছে দেখে সুবলবাবু বললেন, ও বাকিটা আপনিই বলুন প্রমথেশ বাবু। বেশ, আমিই বলছি তাহলে। অজয় সান্যাল যে ভালো লোক ছিলেন না সেটা শৈলেন্দ্রবাবু ছাড়া আমায় বলেন পাণ্ডে, যে হোটেলে মাছ সাপ্লাই করত। তার কাছ থেকেই আমি জানতে পারি সমস্ত কিছু আজ। দিদির ডায়েরি পড়ার পর প্রতাপবাবু ঠিক করেন আইন নিজের হাতে তুলে নেবেন এবং সুযোগের অপেক্ষা করতে থাকেন। আর যখনই অমলেন্দুবাবু আর অজয়বাবুর বিরোধ চরমে পৌঁছয় এবং অমলেন্দুবাবু তাকে খুনের হুমকি দেয়, সাথে সাথে প্রতাপবাবু আর দেরি করেন না। সেদিনই অজয়বাবুকে ইনসুলিন ওভারডোজ দিয়ে খুন করেন এবং পাণ্ডেকে দিয়ে তার মৃতদেহ সমুদ্রে ফেলার ব্যবস্থা করেন। পাণ্ডে এই সমস্তটা জানত, তাই সে প্রতাপবাবু আর অমলেন্দুবাবুকে ব্ল্যাকমেল করত। আমি বললাম, তাহলে শৈলেন্দ্রবাবুর থেকে টাকা নিত কেন পাণ্ডে? সেটা পাণ্ডের হকের টাকা, মাছ সাপ্লাই করতো, তার পরিবর্তে টাকা নিত। এইটা দেখার দায়িত্ব কোনোদিনই প্রতাপবাবুর ওপর ছিল না, উনি সেটা আমাদের মিথ্যে বলেছিলেন। পরদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কোণারকের উদ্দেশ্যে। মনে মনে একটা কথাই ভাবছি বারবার, সত্যি নিছক ঘুরতে যাওয়া আমাদের কপালে বোধহয় এই জন্মে নেই। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।